এই ইউনিট 2 এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রৈখিক অসমীকরণ শুরু করব। তো ক্লাস 11 এ তোমাদের এটা ফার্স্ট সেমিস্টারে আছে। আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 এ কিন্তু বেসিক কনসেপ্টগুলো ভালোমতো জেনে নিবে, তবেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। এই চ্যাপ্টারে বেসিক কনসেপ্টগুলো কিন্তু পরবর্তী উঁচু ক্লাসেও তোমাদের লাগবে, সেই জন্য তোমরা এই চ্যাপ্টারটা ভালোমতো করবে। তো দেখো, তোমরা এতদিন যাবত ক্লাস 9, 10, 8 হ্যাঁ, এই ক্লাসগুলো সমীকরণের সমাধান কিন্তু করে এসেছো। ধরো নাও আমি তোমাকে একটা সমীকরণ বললাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হলো সমীকরণ। কি সমীকরণ? ক্লাস 10 এই ছিল। একচল বিশিষ্ট এই যে সমীকরণটা লিখলাম, সেই সমীকরণটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে কয়টা চলরাশি আছে সমীকরণটার ক্ষেত্রে? একটা। এবং সেই চলরাশির সর্বোচ্চ ঘাত যেহেতু 2, সেই জন্য বলছে একচল বিশিষ্ট দ্বিঘাত আর সমীকরণ লেখাটা আছে। সেখানে কন্ডিশন ছিল যে এর ভ্যালুটা কি হওয়া যাবে না, 0 হবে না। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা ধরে রাখার জন্য এই যে এক্স স্কোয়ার মানে এক্স এর যে সহগ, এক্স স্কোয়ার যে সহগ, তার ভ্যালু কিন্তু 0 হওয়া যাবে না। ধরে নাও কোনো কারণে 0 হয়ে গেল, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? bx প্লাস c। তাহলে এই যে সমীকরণটা পাবো, সেই সমীকরণটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি কি বলতো, একচল বিশিষ্ট। একচল বিশিষ্ট বিশিষ্ট সেটা কি আর আমরা দ্বিঘাত বলবো? সেটা বলবো হচ্ছে একচল বিশিষ্ট একঘাত। 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 এই একঘাত থাকার দরুন এটাকে বলে হচ্ছে রৈখিক। হ্যাঁ, একঘাত থাকার জন্য এটাকে বলে হচ্ছে রৈখিক সমীকরণ। তো মনে রাখবে, কোনো একটা সমীকরণে চলরাশির পাওয়ার বা ঘাত যদি এক দেখো, তাহলে সেটা হয়ে যাবে কি বলতো, রৈখিক সমীকরণ। তোমাদের দেখবে সমাধান করতে বলে, ধরো আমি তোমাদের বললাম সমাধান করো। সমাধান সমাধান করো। দুইটা সমীকরণ দিলাম। 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, 5x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এরকম করে দেখবে সমাধান করতে পারো। সমাধান করে তোমরা কি নির্ণয় করার চেষ্টা করো? x এর ভ্যালুটা কত আর y এর ভ্যালুটা কত। তাহলে এই যে সমীকরণ দুইটা লিখলাম, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দুইটা লিখলাম, এই সমীকরণগুলোকে বলছে দুই চল বিশিষ্ট। হ্যাঁ, দুই চল বিশিষ্ট, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। কেন রৈখিক বললাম? কারণ এই যে চলরাশি এখানে দেখতে পেলাম, সেই চলরাশি দুইটার ঘাতই কিন্তু হচ্ছে এক, সেই জন্য বলছে এটা রৈখিক সমীকরণ। এটাও তাই, দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ। তাহলে আমরা সমীকরণ বলতে আমরা কি বুঝি? যখন দেখবে সমান সমান, হ্যাঁ, সমান সমান প্রতীকটি আছে। হ্যাঁ, সমান সমান প্রতীক যদি থাকে, তাহলে কিন্তু সেটা একটা সমীকরণ দাঁড়াবে। সমান সমান চিহ্নটা দিয়ে যে সমীকরণ গঠন করা হয়, সেটা দুই চল থাকলে দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ বলবো, আবার এক চল থাকলে এক চল বিশিষ্ট আমরা কি বলবো? রৈখিক সমীকরণ বলবো। তাহলে এই প্রতীক দ্বারা যে সমীকরণ গঠন করা হয়, তাকে একচল দ্বিচল সমীকরণ আমরা বলবো। ঠিক আছে, এটা গেল হচ্ছে সমীকরণের ক্ষেত্রে। এবার প্রশ্ন হলো, রৈখিক অসমীকরণ বলতে আমরা কি বুঝবো? সমান সমান চিহ্নটা দেখে আমরা বলে দিলাম যে এগুলো হলো সমীকরণ। সেটা দুই চল বিশিষ্ট হতে পারে, সেটা এক চল বিশিষ্ট হতে পারে, তিন চল বিশিষ্ট হতে পারে। তো তার জন্য তোমাকে একটা প্রতীক জানতে হবে। কি প্রতীক? হচ্ছে অসমতার প্রতীক। অসমতার প্রতীক। অসমতার প্রতীকগুলো কি কি? অসমতার প্রতীক। প্রতীক মানে সিম্বলগুলো। হ্যাঁ, আমি যদি এই সিম্বলটা ইউজ করি, তাহলে এটা মানে বোঝাবে হচ্ছে বৃহত্তর, গ্রেটার দেন, বৃহত্তর। ঠিক আছে, এইভাবে যদি আমি চিহ্নটা দিই, তার মানে এটা বোঝাবে গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে গ্রেটার দেন, এটি বাংলাটা হচ্ছে বৃহত্তর, অর মানে হচ্ছে অথবা, ইকুয়াল মানে হচ্ছে সমান। বৃহত্তর অথবা হচ্ছে সমান, এই চিহ্নটার মানে। আর এটাকে আমরা বলি লেস দেন। লেস দেন মানে বোঝাবে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর। আর এই চিহ্নটার মানে বোঝাবে হচ্ছে ক্ষুদ্রতর অথবা হচ্ছে সমান, ক্ষুদ্রতর অথবা সমান, অথবা সমান। তাহলে আমরা অসমতার প্রতীক কয়টা শিখলাম? 4টা। মোটামুটি এই 4টা দিয়ে কিন্তু আমাদের আরো অনেক আছে অসমতার প্রতীক। এই 4টি অসমতার প্রতীক দ্বারা কিন্তু আমরা রৈখিক অসমীকরণ গঠন করব। তো রৈখিক অসমীকরণ কি? তো মনে রাখবে যে অসমতার প্রতীক দ্বারা, হ্যাঁ, অসমতার প্রতীক দ্বারা যে সমীকরণ গঠন করা হয়, যে সমীকরণ গঠন করা হয়, গঠন করা হয়। তো মেইনলি হচ্ছে 4টা অসমতার প্রতীক, যে প্রতীকগুলো দ্বারা হচ্ছে সমীকরণ গঠন করলে সেই সমীকরণকে আমরা বলবো হচ্ছে রৈখিক সমীকরণ। তো রৈখিক সমীকরণের মধ্যে প্রথম যে আমরা শিখবো সেটা হলো একচল বিশিষ্ট। একটাই চলরাশি থাকবে, একচল বিশিষ্ট রৈখিক। রৈখিক যখনই বলবো, তার মানে সেই চলরাশির, হ্যাঁ, পাওয়ার কিন্তু এক হবে। অসমীকরণ, একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকার। তাহলে আমাদের জানতে হবে যে একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ অসমীকরণের আকার। এবার কিন্তু অসমীকরণ বললাম, ঠিক আছে? আচ্ছা, যদি আমি বলতাম যে একচল বিশিষ্ট রৈখিক সমীকরণের আকার কি, তখন কিন্তু সমীকরণ আকার কেউ যদি লেখে ax প্লাস b ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, আর এটা কিন্তু 0 হওয়া যাবে না, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে তার b একা 0 হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আর একচল বিশিষ্ট মানে x এই থাকলো না সমীকরণটায়, চলরাশি নেই। তাহলে ওই ধরনের সমীকরণকে আমরা একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ বলতে পারবো না। আর সমীকরণ কেন বললাম? সমান সমান চিহ্নটা কিন্তু দেখে, ঠিক আছে, সমান সমান চিহ্নটা দেখে। এইখানে আমাদের জানতে হবে একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণ। তাহলে অসমীকরণ কিভাবে গঠন হয়? রৈখিক অসমীকরণ, অসমতার প্রতীক। অসমতার প্রতীক কোনগুলো? এই যে এগুলো। হ্যাঁ, তো মনে রাখবে, যদি, হ্যাঁ, যদি এ এমন একটা ধ্রুবক যে ভ্যালুটা 0 না, ও বি দুটি ধ্রুবক, দুটি ধ্রুবক, এবং এবং এক্স একটি বাস্তব চলরাশি। এক্স একটি, এক্স এর মান যা কিছু হতে পারে, বাস্তব, বাস্তব চলরাশি। তাহলে মনে রাখবে, আকারটা এখানে বলে দিচ্ছি, আকার বলে। তো একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকার, তাহলে একটাই কিন্তু এই সমান সমান চিহ্নটা দিয়ে আমি যদি এইভাবে লিখি, তাহলে এটা কিন্তু একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। তাহলে এই একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকার কি কি হতে পারে? বলছে এ এক্স প্লাস বি
গ্রেটার দেন 0, এটা একটা সমীকরণ হতে পারে, রৈখিক অসমীকরণ। যদি কেউ ax প্লাস বি গ্রেটার অর ইজ ইকুয়াল টু 0 লেখে, তবু কিন্তু সেটা রৈখিক অসমীকরণ। যদি কেউ লেখে যে ax প্লাস বি লেস দ্যান 0, তবু কিন্তু সেটা রৈখিক অসমীকরণ। 4 নাম্বার, কেউ যদি লেখে ax প্লাস বি লেস অর ইজ ইকুয়াল টু 0, তবু কিন্তু সেটা রৈখিক অসমীকরণ। তাহলে রৈখিক অসমীকরণ দেখো আকারটা, অসমতার প্রতীক কয়টা বললাম, 1 2 3 4 মিলে 4টা, হ্যাঁ, দিয়ে কিন্তু আমরা সমীকরণ লিখলাম। অসমতার প্রতীক দ্বারা যে সমীকরণ গঠন করলাম সেটা কিন্তু হচ্ছে রৈখিক অসমীকরণ। রৈখিক কেন বললাম, এখানে একটাই চলরাশি দেখতে পাচ্ছি এবং সেই চলরাশির ঘাত বা পাওয়ার সেটা কিন্তু হচ্ছে 1, ঠিক আছে। ধরে নাও এখানে উদাহরণ হিসেবে কেউ যদি লেখে একটা রৈখিক অসমীকরণ 2x প্লাস 3 গ্রেটার দেন 0, কেউ যদি এখানে ধরে নাও লিখলো 2x গ্রেটার অর ইজ ইকুয়াল টু 0, তবু হবে, কারণ বিটা কিন্তু যে 0 হবে না এরকম কিন্তু কন্ডিশন না, শুধুমাত্র এটা 0 হওয়া যাবে না। কেউ যদি লেখে 5x মাইনাস 3 লেস দেন 0, তবু হবে। কেউ যদি এরকম লেখে যে 3x মাইনাস 2 লেস অর ইজ ইকুয়াল টু 0, তবু হবে। হ্যাঁ, একটা চলরাশি থাকবে ধ্রুবক, হ্যাঁ, আর এই সিম্বলটা থাকবে, চিহ্নটা থাকবে। এই চিহ্নটা যদি থাকে তাহলে আমরা বলে দিব সেটা হচ্ছে এক চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ, ঠিক আছে। এইবার আমরা জানবো হচ্ছে দুই চল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকার। তো দুই চল বিশিষ্ট মানে দুইটা কি চলরাশি থাকবে। তো তার দরুন এখানে বলছে এর ভ্যালুটা 0, আমি আসছি যখন আকারটা দেখতে পাবে তখন কিন্তু বুঝতে পারবে a নট ইজ ইকুয়াল টু 0, b নট ইজ ইকুয়াল টু 0 ও c, এই তিনটাই বলছে ধ্রুবক, এবং এবং x ও y বলছে বাস্তব চলরাশি, হ্যাঁ, বাস্তব বাস্তব চলরাশি চলরাশি হলে বলছে তার আকারটা একবারে লিখছি, এখানে কয়টা চলরাশি থাকবে, দুইটা। তার আকার কি কি হতে পারে, বলছে ax প্লাস by প্লাস c গ্রেটার দেন 0। কেউ যদি এরকম লেখে যে ax প্লাস by প্লাস c গ্রেটার অর ইজ ইকুয়াল টু 0, তবু সেটা কিন্তু দুই চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ। কেউ যদি এরকম লেখে যে ax প্লাস by প্লাস c লেস দেন 0, কেউ যদি এরকম লেখে যে ax প্লাস by প্লাস c লেস অর ইজ ইকুয়াল টু 0, তাহলে এই যে চারটা আকারের যে কোনো একটা আকার যদি তুমি লেখো তাহলে সেটা হচ্ছে দুই চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ। কারণ এখানে কয়টা চলরাশি দেখতে পাচ্ছি, দুইটা, x আর y, তাদের ঘাত হচ্ছে 1, তাদের সেই জন্য বলছে রৈখিক অসমীকরণ। কেন, অসমতার প্রতীক আছে। এখানে দেখো মেনলি এই জায়গাটায় দেখবা এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটা 0 হওয়া যাবে না। কোনো কারণে এর ভ্যালুটা 0 হয়ে গেল ধরে নাও, তাহলে থাকবে bx প্লাস c। তাহলে এটাকে আমরা দুই চল বিশিষ্ট বলতে পারবো, কারণ সমীকরণটায় তখন একটা চলরাশি দেখতে পাবো, দুইটা দেখতে পাবো না। সেই জন্য কিন্তু আমরা a আর b এর ভ্যালুটা 0 নেব না, ঠিক আছে। ধরো এখানে উদাহরণ হিসেবে আমি যদি এখানে বলি যে 3x প্লাস 2y, হ্যাঁ, প্লাস 3 গ্রেটার দেন 0, এটাও কিন্তু একটা রৈখিক অসমীকরণ, কিন্তু দুই চল বিশিষ্ট। কেউ যদি এরকম লেখে 3x প্লাস 2y গ্রেটার ইজ ইকুয়াল টু 5, তবু হবে, কারণ এই সিটা ওইদিকে গেছে, ধরুন সি এর ভ্যালু -5, তো ওইদিকে গেলে গ্রেটার ইজ ইকুয়াল টু হয়ে যাবে। তো কেউ যদি এরকম লেখে যে 2x মাইনাস 7y প্লাস 1 গ্রেটার লেস দ্যান 0, তবু হবে। কেউ যদি এরকম লেখে 2x মাইনাস 8y লেস অর ইজ ইকুয়াল টু 0, তবু কিন্তু হবে। তো দুইটা চলরাশি থাকতে হবে, যে চলরাশির সহগ দুইটা 0 হবে না, সি 0 হতে পারে। এই যে যেমন এখানে সি 0 নিয়ে নিলাম, তো এটা হতে পারে, ঠিক আছে। তো কতগুলো কিন্তু নোট আমাদের জানতে হবে, নোট। আমি যদি কোথাও লিখি এন, তাহলে এন মানে আমি সেটাও বলছিলাম, হ্যাঁ, সেটাও কিন্তু বলছিলাম, এন মানে হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট। তো সেটাও কিন্তু আমি এই যে স্বাভাবিক সংখ্যার সেট সম্বন্ধে আলোচনা করছিলাম। তো স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়, 1 2 3 4 এইভাবে ডট ডট করে কিন্তু চলবে। এন মানে মনে রাখবা স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। ডাব্লিউ যদি কোথাও লেখা থাকে তার মানে বুঝবে যে অখণ্ড সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট। অখণ্ড সংখ্যা কোথা থেকে শুরু হয়, 0 1 2 আর হচ্ছে সমস্ত সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো। কোথাও যদি জেড লেখা থাকে অর হচ্ছে আই লেখা থাকে, সেট অফ ইন্টিজার, তার মানে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। তো সেগুলো কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে ডট ডট করে চলতে থাকবে। কোথাও যদি আর লেখা থাকে আর আই আর, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এবার বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা হচ্ছে একটা রিয়েল লাইন টানলে, হ্যাঁ, একটা ধরে নাও সংখ্যা রেখা টানলে, রিয়েল লাইন বলছি, সংখ্যা রেখা টানলে সংখ্যা রেখাটার মধ্যে এই দিকে যাবে নেগেটিভ, জন্য মাঝখানে 0 আছে, এদিকে যত যাবে সংখ্যাগুলো পজিটিভ, এইদিকে যাবে একদম নেগেটিভ। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো সংখ্যা তুমি নাও সেই সংখ্যাটা হয়ে যাবে বাস্তব সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু নোটে জানতে হবে একটু। এবার অসমীকরণের, হ্যাঁ, কতগুলো গুরুত্বপূর্ণ ধর্ম আছে, সেই ধর্মগুলো কিন্তু জানতে হবে। তো বলছে যদি এবিসি রিয়েল নাম্বারে থাকে, তাহলে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা যদি হয়, এবং বাস্তব সংখ্যার ক্ষেত্রে 1 নাম্বার ধর্ম বলছে, ধরে নাও একের 1 নাম্বার দিলাম, হ্যাঁ, একের 1 নাম্বার, এ বি এর থেকে বড় এবং সি যে কোনো একটা সংখ্যা, সি যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা মানে বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা, তাহলে বলছে ইমপ্লাইজ করছে, হ্যাঁ, যে এই সি সংখ্যাটার সাথে এ যদি যোগ করি আর বি সংখ্যাটার সাথে সি যদি এই যে কোনো সংখ্যাটা যোগ করি, তাহলে এই যে অসমতার প্রতীকটা কিন্তু একই থাকে। উদাহরণ হিসেবে এখানে একটু হিন্স দিই। ধরে নাও তোমাকে বললাম 5 3-এর থেকে বড়, এবং সি ধরে নাও তুমি 2 ধরলে, 2। তাহলে দেখো তো এটা ইমপ্লাইজ করছে 5 আর 2 এর যোগ করলে হয়ে যায় যে এর সাথে সি যোগ, তাহলে 5 এর সাথে 2 যদি যোগ করো 7 পাবা, আবার 2 এর সাথে 3 যোগ করলে 5 পাবা, তাহলে 7 কি হচ্ছে, 5 এর থেকে বড় হচ্ছে। এইটাই কিন্তু ধর্মটা বলছে। 2 নাম্বার, 2 নাম্বার বলছে এ বি এর থেকে বড় এবং সি যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, সেই সংখ্যাটা
ইমপ্লাইজ করছে বলছে এর সাথে যদি এই সি সংখ্যাটা বিয়োগ করে দিই আর বি এর সাথে এই সি সংখ্যাটা যদি বিয়োগ করে দিই তবু বলছে এখানে যে অসমতার প্রতীকটা ব্যবহার করলাম সেটা একই থাকবে। তাহলে হিন্স হিসেবে উপরেরটাই ভাবো 5 3-এর থেকে বড় এবং সি যদি তুমি 2-এ ভাবো। হুম, তো ধর্মটা কি বলছে যে এর সাথে সি বিয়োগ, আমার 5-এর সাথে 2 বিয়োগ করলে 3 পাচ্ছি আর 3-এর সাথে 2 বিয়োগ করলে 1 পাচ্ছি। তাহলে 3 কিন্তু 1-এর থেকে বড় হবে। তাহলে 1 নম্বর ধর্ম কিন্তু এটা বলছে। ঠিক আছে? এবার 2-এর 1 নাম্বারটা বলছে এ যদি বি এর থেকে বড় হয়, ধরে নাও এ বি এর থেকে বড় এবং সিটা হচ্ছে পজিটিভ সংখ্যা, সিটা হচ্ছে পজিটিভ সংখ্যা। তো এটা বলছে এই সি পজিটিভ সংখ্যার সাথে এ যদি যোগ বিয়োগ না করে গুণ করো আর বি এর সাথে গুণ করো, তাহলে বলছে এই অসমতার প্রতীকটা একই থাকবে এবং বলছে যে ভাগও করো না, সি দিয়ে যে ভাগ করো এ কে আর বি দিয়ে যদি ভাগ করো, সরি, বি কে সি দিয়ে যে ভাগ করো তবু কিন্তু হবে, একই সিম্বল কিন্তু হবে। যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে এই সিম্বলটাই থাকে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলি, ধরে নাও 4 8 কিন্তু 4 এর থেকে বড় এবং আমি সিটা যদি 2 ধরি, ধরে নাও 2 ধরলাম। তাহলে এখানে দেখো প্রথম কন্ডিশনটার ক্ষেত্রে এর সাথে সি গুণ, তার মানে 2 এর সাথে 8 গুণ 16 আর 4 এর সাথে 2 গুণ 8, তাহলে 16 কিন্তু 8 এর থেকে বড় এবং বলছে এ কে সি দিয়ে ভাগ করা, তার মানে 8 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 4 পাবা, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 পাবা, 4 কিন্তু 2 এর থেকে বড়। ঠিক আছে? তো বলছে যদি লেস দেন থাকে, ধরে নাও এরকম থাকলো এ বি এর থেকে ছোট এবং সিটা গ্রেটার দেন 0, তো বলছে এর সাথে যখন সি গুণ করবা, বি এর সাথে যখন সি গুণ করবা, এই যে চিহ্নটা ওইটাই কিন্তু থাকবে এবং যদি ভাগও করো এ কে সি দিয়ে আর বি কে সি দিয়ে তবু কিন্তু এই চিহ্নটাই থাকবে। এই যে প্রথম কন্ডিশনে যে চিহ্নটা ওইটাই কিন্তু থাকবে। হিঞ্জ হিসেবে এখানে জাস্ট উল্টাই দিবে, তাই হবে। ধরে নাও 4 এর থেকে 8 বড় এবং সি হচ্ছে 2, কারণ এই যে এই ভ্যালুটা 0 এর থেকে বড়। দেখো 4 2 8 আর এটা হচ্ছে 16, তাহলে 16 কিন্তু 8 এর থেকে বড় এবং এ কে সি দিয়ে ভাগ করো, তাহলে এই দিকে হয়ে যাবে 2 আর 8 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। ঠিক আছে? 2 নাম্বার, সরি 3-এর 1 নাম্বার বলছে এ যদি বি এর থেকে বড় হয় এবং সিটা ধরে নাও এবার গ্রেটার দেন 0 না বলে লেস দেন 0 বললাম। এইবার কিন্তু একটু আলাদা হয়ে যাবে। তার মানে এর সাথে সি যখন গুণ করবে আর বি এর সাথে সি যখন গুণ করবা তখন কিন্তু এই সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। গ্রেটার দেন থাকলে হয়ে যাবে লেস দেন এবং যদি ভাগ করো, হ্যাঁ? ভাগ যদি করো, ভাগ করলেও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এ কে সি দিয়ে ভাগ করলে আবার বি কে সি দিয়ে ভাগ করলে গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। একটা উদাহরণ করে ধরে নাও হিঞ্জ দেই, এখানে হিঞ্জ মানে উদাহরণটা। ধরে নাও 8, 8 কিন্তু 4 এর থেকে বড় এবং সিটা তুমি -2 নাও, -2 নিলাম। কারণ সিটা কিন্তু এবার নেগেটিভ নিতে হবে। ঠিক আছে? তো আমরা এ আর সি গুণ করব। তাহলে 8 আর 2 গুণ করলে -2 গুণ করলে -16 আর এদিকে হচ্ছে -8। তাহলে -8 কিন্তু -16 থেকে বড়। তাহলে এই চিহ্নটা পরিবর্তন হলো, গ্রেটার দেন ছিল লেস দেন হয়ে গেল। এবং এ কে যখন সি দিয়ে ভাগ করবে, এ কে মানে 8 কে যখন -2 দিয়ে ভাগ করবে তখন -4 হবে। আর এইখানে হয়ে যাবে -2। তাহলে -2 কিন্তু -4 এর থেকে বড়। ঠিক আছে? 2 নাম্বার, এ যদি বি এর থেকে বড় এবং সরি এ যদি বি এর থেকে ছোট, হ্যাঁ? এ যদি বি এর থেকে ছোট এবং সি যদি নেগেটিভ হয়, তাহলে এ আর সি গুণ করলাম আর বি আর সি গুণ করলাম, তাহলে লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন এবং এ কে যদি সি দিয়ে ভাগ করি আর বি কে যদি সি দিয়ে ভাগ করি তাহলে এই যে লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন। হিঞ্জ হিসেবে এখানে বলি হিঞ্জ, দেখো 4 কিন্তু 8 এর থেকে ছোট এবং সিটা আমি -2 নিলাম। তাহলে এখানে দেখো এ আর সি গুণ করা মানে -8 আর হচ্ছে এখানে হচ্ছে -16। তাহলে -8 কিন্তু -16 থেকে বড়। তাহলে লেস দেন ছিল, গ্রেটার দেন হয়ে গেল এবং এ কে সি দিয়ে ভাগ করা মানে -2 আর এখানে হচ্ছে -4। তাহলে -2 কিন্তু -4 এর থেকে বড়। তাহলে এই কন্ডিশনটা হোল্ড করলো। ঠিক আছে? 4 নাম্বার বলছে ধরে নাও 2 টা সংখ্যার গুণফল 0 থেকে বড়। তাহলে ইমপ্লাইজ করবে, হ্যাঁ, ইমপ্লাইজ করবে এটা 0 থেকে বড় এবং বিটাও কিন্তু 0 থেকে বড় হতে হবে। তাহলে কিন্তু 2 টার গুণফল 0 থেকে বড়। অথবা, 2 টার ভ্যালুই কিন্তু নেগেটিভ হতে হবে। তার মানে এর ভ্যালুটাও নেগেটিভ হতে হবে এবং বির ভ্যালুটাও নেগেটিভ হতে হবে। তাহলে কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করবে। যেমন একটা উদাহরণ দিই। ধরে নাও আমি 2 আর 3 গুণ করলাম। তাহলে দেখো এ আর বি 2 টাই 0 থেকে বড়। তাহলে তাদের গুণফল কিন্তু হচ্ছে 6। তাহলে 6 কার থেকে বড়? 0 থেকে বড়। তাহলে এই যে 2 টা সংখ্যার গুণফল 0 থেকে বড় হতে হলে প্রথম কন্ডিশন বলছে 2 টাই কিন্তু পজিটিভ হতে হবে। 0 থেকে বড় হতে হবে। তবেই কিন্তু তাদের গুণফলটা মানে তাদের রেজাল্টটা 0 থেকে বড় হবে। আর কি বলছে? অথবা 2 টারই ভ্যালু নেগেটিভ হতে হবে। তার মানে একটা যদি আমি -2 ধরি, তারপর একটা -3 ধরি, তাহলে তাদেরও গুণফল হচ্ছে +6 হবে কিন্তু সেটা 0 থেকে বড়। এবার যদি আমি বলি যে 2 আর -3 গুণ করলে কত হচ্ছে? -6, তাহলে কিন্তু সেটা 0 থেকে বড় হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই কন্ডিশনের জন্য হবে না। তাহলে 2 টা সংখ্যার গুণফল 0 থেকে বড় মানে হয় 2 টাই পজিটিভ নাহলে 2 টাই নেগেটিভ। এবার আমি যদি বলি যে 2 টা সংখ্যার গুণফল 0 থেকে ছোট, তাহলে কোন কন্ডিশনে হবে? তাহলে বলছে হয় A 0 থেকে বড় হবে এবং B টা কিন্তু 0 থেকে ছোট হবে, নেগেটিভ হবে। অথবা এরকম হতে পারে যে A টা 0 থেকে ছোট এবং B টা 0 থেকে বড়। এই 2 টা কন্ডিশনের ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করবে। যেমন একটা উদাহরণ দিই। ধরে নাও A টা আমি 2 নিলাম আর B টা হচ্ছে -3 নিলাম। তাহলে এইটা কন্ডিশন হোল্ড করলো, তাদের রেজাল্টটা -6। সেটা কিন্তু রেজাল্টটা AB মানে 0 থেকে ছোট। এবার আমি এইখানে -2 নিলাম এই কন্ডিশনের জন্য আর B টা হচ্ছে +3 নিলাম। তাহলে এখানে -6 তার দেখো তার রেজাল্টটা 0 থেকে কিন্তু ছোট হবে। ঠিক আছে? 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। যদি, হ্যাঁ, যদি x রিয়াল নাম্বার হোক অথবা এরকম হতে পারে x ন্যাচারাল নাম্বার হোক
যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এবং যদি এই লেখাটা থাকে যে এক্স গ্রেটার অর ইজ ইকুয়াল টু এ, গ্রেটার অর ইজ ইকুয়াল টু এ, তো মনে রাখবে এটা ইমপ্লাইজ করবে যে এক্স এর যে একটা ক্ষুদ্রতম মান পাবো সেটা হচ্ছে এ, এক্স এর ক্ষুদ্রতর মান সেটা কিন্তু এ। এখানে একটা হিন্ট দিই, ধরে নাও আমি তোমাকে বললাম এক্স এর ভ্যালুটা 2 এর থেকে বড় অথবা সমান, আর এক্সটা আমি পার্টিকুলার বলে দিলাম এন, এন এর ক্ষেত্রেও সত্য, আর এর ক্ষেত্রেও সত্য, সেটাও ইন্টিজারের ক্ষেত্রেও কিন্তু সত্য। তো এক্স এর ভ্যালু 2 বা 2 এর থেকে বড় এবং এক্সটা যদি ন্যাচারাল নাম্বারে থাকে, তাহলে ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়, 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। তাহলে 2 বা 2 এর থেকে বড় হলে এক্স এর ভ্যালুগুলো কি কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এইভাবে চলতে থাকবে এক্স এর ভ্যালুগুলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমি যদি বলি এইভাবে যে এক্স এর ভ্যালুগুলো চলতে থাকলো, তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কত, এক্স এর ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম ক্ষুদ্রতর মান বা ক্ষুদ্রতম মান সেটা হচ্ছে কিন্তু 2। বৃহত্তম মান কি বলতে পারবো, বলা কিন্তু যাবে না। ঠিক আছে, কারণ সংখ্যাগুলো চলতে থাকলো। রিয়েল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু সেটা সত্য, সেট অফ ইন্টিজারের ক্ষেত্রেও সত্য। যদি এরকমটা হয় যে যদি যদি দেখো এক্সটা রিয়েল নাম্বারে আসে, অথবা এরকমও আসে যে ন্যাচারাল নাম্বারে আসে এবং এক্স লেস অর ইজ ইকুয়াল টু ই, তখন কিন্তু জানবে যে এক্স এর, হ্যাঁ, এক্স এর বৃহত্তম মান, বৃহত্তর মান বা বৃহত্তম মান সেটা কিন্তু ই। যেমন এখানে হিংস হিসেবে বলি, ধরে নাও তোমাকে আমি বললাম যে এক্স গ্রেটার সরি এক্স লেস অর ইজ ইকুয়াল টু 5, এক্স হচ্ছে লেস অর ইজ ইকুয়াল টু 5 এবং এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে 5 এবং 5 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি আছে, 1 2 3 4 এবং 5ও হবে, কারণ ইকুয়ালটাও নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এক্স এর ভ্যালুগুলো এখানে দেখতে পেলাম, এখানে এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত, 5। তাহলে এই যে কন্ডিশন থেকে, এই কন্ডিশন থেকে বলা যায় যে এক্স এর বৃহত্তম মান, বৃহত্তম মান সেটা কিন্তু 5। ঠিক আছে, পর আমাদের জানতে হবে যে একটি অসমীকরণের সমাধান সেট। তো দেখো আমি যদি একটা সমীকরণ লিখি, ধরে নাও আমি লিখলাম যে 2x - 4 = 0, তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ। তো এখানে কয়টা চলরাশি দেখতে পাচ্ছি, একটা, তাহলে এক চল বিশিষ্ট রৈখিক সমীকরণ দেখতে পাচ্ছি। তো আমি যদি বলি যে এখানে x এর মান বা এই চলরাশিটার মান কত, তাহলে দেখো এর ভ্যালু হচ্ছে 2। তারপর আমি যদি বলি যে x² - 5x + 6, তাহলে এখানে একটা সমীকরণ লিখলাম কত, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে x এর ভ্যালু কি কি বের হবে, 2 আর 3, তাই না, মিডল টার্ম ফ্যাক্টর করবা, দেখবে x এর ভ্যালু 2 আর 3 বের হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো একটা সমীকরণে যদি x এর ঘাত মানে পাওয়ার যদি 1 হয়, তাহলে x এর ভ্যালু কয়টা বের হচ্ছে, একটাই বের হচ্ছে। যদি কোনো সমীকরণে, হ্যাঁ, সমীকরণে চলরাশির ঘাত যদি 2 হয়, তাহলে x এর ভ্যালু কয়টা বের হবে, 2টা বের হবে। এবং এক্স এর ভ্যালু এই যে একটা যে বেরোলো, দুইটা বেরোলো, সমীকরণকে সবসময় কিন্তু সিদ্ধ করবে। তার মানে এক্স এর ভ্যালু যদি তুমি 2 এইখানে বাম পক্ষে বসাও, তাহলে 2 × 2 4, 4 থেকে যার বিয়োগ করলে 0 হচ্ছে। তার মানে যেটা এক্স এর ভ্যালু বের হবে, মানে সমাধানটা করে এক্স এর ভ্যালুটা বের হলে সমীকরণকে কিন্তু সবসময় সিদ্ধ করবে। ঠিক আছে, এখানে যেমন এক্স এর ভ্যালু যদি 2 তোলো, তাহলে 2 স্কোয়ার 4, 4 আর 6 যোগ করলে 10, এখানে 10 বিয়োগ করলে ডান পক্ষ কিন্তু 0 আসবে। তাহলে এগুলো হচ্ছে সমীকরণের সমাধান। এবার আমরা এখানে শিখবো হচ্ছে একটি অসমীকরণের সমাধান সেট। হ্যাঁ, সেট। আচ্ছা, ধরে নাও আমি তোমাকে লিখলাম এখানে একটা অসমীকরণ লিখলাম যে 2x - 4 গ্রেটার অর ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি লিখলাম, একটা অসমীকরণ লিখলাম। কয় চল বিশিষ্ট, এক চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ। আর এক্সটা বললাম হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্সটা বললাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। আর তোমরা জানো এক্স ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়, 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, যেরকমটা সমীকরণের সমাধান থাকে, অসমীকরণেরও কিন্তু সমাধান থাকে। তো তফাৎ একটাই, সমীকরণের ক্ষেত্রে চলরাশির ঘাত যদি 1 হয়, তাহলে কিন্তু এক্স এর ভ্যালু একটাই বেরোবে। সমীকরণের ক্ষেত্রে এক্স এর মানে চলরাশির ঘাত যদি 2 হয়, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু 2টাই বেরোবে। তাহলে অসমীকরণের ক্ষেত্রে কিন্তু এখানে একটু আলাদা রকম হবে। তো এখানে যদি আমরা সমাধান করি, দেখো -4টা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে -4টা ওইদিকে নিয়ে গেলে ওইটা হয়ে যাবে +4, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা যখন এক্স এর ভ্যালু বের করছিলাম না, সবসময় এক্স এর সহগ কিন্তু 1 রাখতে হবে। এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে 4কে ভাগ করলে হয়ে যাবে 2। তাহলে এক্স এর ভ্যালু 2 বা 2 এর থেকে বড় আমাদের কিন্তু স্বাভাবিক সংখ্যা নিতে হবে। তাহলে এক্স এর ভ্যালু 2 বা 2 এর স্বাভাবিক সংখ্যা কি, 2 হতে পারে, 2 হতে পারে, 2টা সমান 2 বা 2 এর থেকে বড় 2, 3, 4, 5, 6 এইভাবে কিন্তু ডট ডট করে চলতে থাকবে সংখ্যাগুলো। এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। সেকেন্ড ব্র্যাকেটে রাখার দরুন এখানে কিন্তু বলে দিয়েছে সেট। তাহলে অসমীকরণের সমাধান মানে এক্স এর ভ্যালুগুলো সেটের মধ্যে আমরা কিন্তু রাখবো। তাহলে এই যে এক্স এর ভ্যালুগুলো যে পেলাম, সেগুলো কিন্তু অসংখ্য, দেখো অসংখ্য। তার মানে কোনো একটা অসমীকরণে এক্স এর ঘাত 1 মানে এক্স এর যে একটা ভ্যালু বের হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, অনেকগুলো ভ্যালু বের হবে। যে ভ্যালুগুলোই বের হোক না কেন, সেখানে আমরা কোথায় রাখবো, সেটের মধ্যে। আর সেট জানো সেকেন্ড ব্র্যাকেটে কিন্তু আমরা সংখ্যাগুলো লিখি। নোটে, হ্যাঁ, নোটে ধরে নাও আমি বললাম এক্সটা হলো রিয়েল নাম্বার, এক্সটা হলো রিয়েল নাম্বার এবং এক্স ধরে নাও এরকমই আছে 2 থেকে 5-এর মধ্যে। সেটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এক্স বিলংস করবে ফার্স্ট ব্র্যাকেটে 2, 5-এর মধ্যে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 5 লিখে দেবো। তার মানে এক্স এর ভ্যালু 2 এর থেকে বড়, 5-এর থেকে ছোট, সেটা আমি এইভাবে কিন্তু চিহ্নের দ্বারা প্রকাশ করতে পারি। ফার্স্ট ইন্টারভেলের মধ্যে আমি প্রকাশ করতে পারি। ধরে নাও এখানে একটা সংখ্যা রেখা টানলাম, এই সংখ্যা রেখা এইখানে ধরে নেওয়া আছে 2, তারপরে 3 4 5 এইভাবে চলছে সংখ্যাগুলো, এই জায়গায় আছে 5। তো আমি 5 এই যে বিন্দুটা যে নিলাম বা সংখ্যাটা নিলাম, এই বরাবর একটা সরলরেখার মতো অঙ্কন করলাম, এইদিকে একটা সরলরেখার মতো অঙ্কন করলাম। তাহলে এই যে এক যদি বিলং করে 2 5-এর মধ্যে, হ্যাঁ, 2 5-এর মধ্যে মানে 2 এর থেকে বড়, 5-এর থেকে ছোট, তো আমরা এটা সেটা প্রকাশ করব কি করে, তার মানে এখানে একটা ফাঁকা দিব। ফাঁকা দেওয়া মানে বোঝাবে 2 এর থেকে একটু বড় আর 5-এর থেকে কিন্তু ছোট। তার মানে এখানে যদি কেউ বলে যে এক্স এর ভ্যালুগুলো 2 এর থেকে বড় মানে 2.11, তবু কিন্তু সেটা হবে, কারণ এক্স হলো রিয়েল নাম্বার। তাহলে এখানে আমরা প্রকাশ করব কিন্তু এইভাবে। ঠিক আছে,
এটাকে বলে হচ্ছে ওপেন ইন্টারভেল। এবার এরকম যদি থাকে এক্স বিলংস টু আর এবং এরকমটা বলেছে যে 2 এর থেকে বড় অথবা সমান 5 এর থেকে ছোট অথবা সমান, তখন কিন্তু আমরা এইটা প্রকাশ করব এক্স বিলংস টু এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা 2 আর 5, এটাকে বলে হচ্ছে ক্লোজড ইন্টারভেল। তো এটা যদি আমি সংখ্যা রেখায় সংখ্যাগুলো বোঝানোর চেষ্টা করি, তাহলে ধরে নাও এইটা হচ্ছে 2, এইখানটা পয়েন্ট হচ্ছে 2, এই জায়গায় হচ্ছে 5। তাহলে এই বরাবর একটা আমরা লাইন ড্র করলাম। এখানে ক্লোজড ইন্টারভেল মানে বোঝাচ্ছে এক্স এর ভ্যালুগুলো 2 হতে পারে, 5ও হতে পারে। তখন কিন্তু আমরা এখানে একটা সংখ্যা রেখা যে টানবো সেটা কিন্তু 2 কে ছুঁয়ে একদম 5 কে ছুঁয়ে যাবে। ঠিক আছে? 5 কে ছুঁয়ে যাবে, 2ও নিবে, 5ও নিবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার। এক যদি রিয়েল নাম্বার হয় এবং এইভাবে যদি প্রকাশ করি যে 2 এর থেকে বড়, 5 এর থেকে 5 এর থেকে ছোট অথবা সমান, তখন কিন্তু এক্সটাকে বিলং করব। দেখো 2 এর থেকে বড় মানে ফার্স্ট ব্র্যাকেট দেব, হ্যাঁ? 2 এর থেকে বড় মানে ফার্স্ট ব্র্যাকেট দেব। আর 5 এর থেকে ছোট অথবা সমানের দরুন আমরা কিন্তু থার্ড ব্র্যাকেট দেব। তার মানে এটা সেমি ক্লোজ সেমি ওপেন বলে। তো এটা মানে বোঝাবে সংখ্যা রেখা যদি আমি এখানে বোঝাই, তাহলে ধরে নাও এটা হচ্ছে 2 আর এখানে হচ্ছে 5। তার মানে এটা মানে বোঝাবে 2 এর থেকে একটু বড়। বড়র জন্য একটু গ্যাপ দিব, কিন্তু 5 সংখ্যাটা কিন্তু এক্স এর ভ্যালু হতে পারে। সেজন্য এই সংখ্যা রেখাটা যখন এখানে টেনে দিব, 5 কে কিন্তু এখানে ছুঁয়ে দেব। এখানে ফাঁকা রাখা মানে 2 সংখ্যাটা কিন্তু এক্স এর ভ্যালু হবে না। ঠিক আছে? 4 নাম্বার, এক যদি ধরে নাও রিয়েল নাম্বার হয় এবং 2 বা 2 এর থেকে বড় যদি এক্স এর ভ্যালু হয় 5 এর থেকে ছোট, তখন কিন্তু এটা আমরা সিম্বলটা দিব হচ্ছে 2 ক্লোজড ইন্টারভেল 2, 5 এবং ওপেন ইন্টারভেল এইভাবে দিব। যদি সংখ্যা রেখায় সংখ্যাগুলো বোঝানোর চেষ্টা করি, তাহলে ধরে নাও এই জায়গায় আছে 2, এই জায়গায় আছে 5। তো এখানে লাইন টেনে দিব এবং এখানে কিন্তু 2 কে ছুঁয়ে 5 এর এখানে কিন্তু একটু গ্যাপ দেবো, কারণ 5 না, এইভাবে কিন্তু প্রকাশ করব। ঠিক আছে? এটা গেল হচ্ছে হচ্ছে আমাদের নেক্সট নোট বি। তো নোট বিটা ভালো মতো জেনে নিবে। নোট বির কনসেপ্ট কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কাজে দেবে। ধরে নাও একটা অসমীকরণ আছে x - 1 * x - 4 > 0। এই অসমীকরণে তোমাকে সমাধান সেটটা নির্ণয় করতে বলল। তার মানে এমন x এর মান তোমাকে নির্ণয় করতে হবে যে x এর মানটা এখানে পুট করব এবং তার ভ্যালুটা কি হতে হবে? > 0 হতে হবে। তাহলে সেই ধরনের x এর মানগুলোই হবে অসমীকরণের সমাধান সেট। তো সেই x এর মানটা বের করবে কি করে? তার পদ্ধতিটা জেনে নিবে। এইখানে যে 2টা দেখো প্রোডাক্ট আকারে আছে, সেখান থেকে তুমি x - 1 = 0 করবা আর x - 4 = 0 করবে। তো এখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। যেভাবেই থাক = 0 করে x এর মান দুটি বের করবে। x এর মান হবে একটা হচ্ছে +1 আর একটা x এর মান হবে +4। এবার একটা সংখ্যা রেখা টেনে নিবে। সংখ্যা রেখা। যে সংখ্যা রেখায় এই সাইডটায় -∞, এই সাইডটায় +∞। এবার 1 আর 4 এর মধ্যে দেখবে x এর কোন মানটি ছোট, সেই মানটা এই এক সাইডে বসাবে, এই সাইডটায়, এবং বড় মানটা এই সাইডে বসাবে। ঠিক আছে? 1 আর 4 এর মধ্যে মানে সংখ্যা দুইটা যে এখানে বসাবে একটু ফাঁকা রাখবে এবং একটা গ্রাফ অঙ্কন করবে। কিভাবে? এই যে এরকম করে একটা গ্রাফ অঙ্কন করবে। গ্রাফ অঙ্কন করবে। ঠিক আছে? যে গ্রাফটা দেখো -∞ থেকে শুরু হয়ে একদম কোথায় গেছে? +∞। কেমন করে গেছে? যে ২ টা সংখ্যার বের হলো x এর মান। তো ১ম সংখ্যাটা দিয়ে গিয়ে এইভাবে। একই কিন্তু কনসেপ্ট বাকিগুলোর ক্ষেত্রেও। এখানে যদি -1 বের হতো তবুও এইভাবেই যেত। এখানে যদি মাইনাস ধরে নাও 4 হতো, তখন কিন্তু সেটা এইদিকে হতো। তো একই কিন্তু ছবি হতো। তো এই লাইনটার উপরেরটাকে আকাশের পাড় ভাববে। আর এটা যেহেতু ভূমি, ভূমির এই যে নিচের অংশটাকে এটাকে সমুদ্র ভাববা। এই জায়গাটা হচ্ছে সমুদ্র। সমুদ্র। ঠিক আছে? আর এই পাড় ২ টা যেহেতু আকাশের পাড়, তো আমি এইভাবে একটা লাইন ড্র করে দিয়ে আমি গ্রাফটা অঙ্কন করছি। ধরুন এইভাবে। তাহলে এইদিকে কয়টা পার্ট পাচ্ছে আকাশের? এই ২ টা পার্ট। ২ টা পার্ট। এবার ভালো মতো শুনবি। এখানে যদি আমাদের এরকম কন্ডিশনে থাকে যে x - 1 * x - 4 > 0 যদি থাকে, তো মনে রাখবা > 0 এর ক্ষেত্রে x এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে আকাশের পার্ট ২ টা কিন্তু আমাদের দরকার। এটুক পার্ট অথবা এটুক পার্ট। তার মানে x এর মানটা এখানে বিলং করবে -∞ থেকে 1 এর মধ্যে যেকোনো সংখ্যা। আর এটুক পার্ট যেহেতু নেবে না, ওইজন্য এটা হচ্ছে অথবা ইউনিয়ন দেব 4 থেকে ইনফিনিটি এতদূর অব্দি হচ্ছে x এর মান যদি নাও, তাহলে এইখানে বসাবে, বসায় দেখবে > 0 আসবে। ধরে নাও এই যে রেঞ্জের মধ্যে আমি একটা সংখ্যা বসাচ্ছি, এই রেঞ্জের মধ্যে 4 কিন্তু নেওয়া যাবে না। গ্রেটার দেন আছে, হ্যাঁ? 4 কিন্তু নেওয়া যাবে না। আর তোমাকে একটু আগে বললাম ওপেন ইন্টারভ্যালে 4 এর থেকে বড় যেকোনো সংখ্যা। তাহলে ধরে নাও 4 এর থেকে বড় যেকোনো সংখ্যা একটা নিলাম আমি, x এর ভ্যালু 5, হ্যাঁ? এখানে x এর ভ্যালু 5 নিয়েছি। 5 তো এর মধ্যে আছে। 4 এর থেকে বড় যেকোনো সংখ্যা পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তুমি নেবে, এইখানে বসাবে। এইখানে বসাবে। দেখো ৫ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে ৪ পাবো। আবার ৫ থেকে যদি ৪ বিয়োগ করি ১ পাবো। তাহলে তাদের গুণফল হচ্ছে ৪ এবং সেই ভ্যালুটা কিন্তু > 0। তাহলে x এর এমন ভ্যালু এখানে বসানোর ফলে যদি > 0 দেয়, তাহলে সেই x এর মানটা অসমীকরণের সমাধান। তাহলে এক, এক করে তুমি যত ভ্যালু নিবে ৪ এর থেকে বড় যেকোনো সংখ্যা, দেখবে এই অসমীকরণে বসালে সেটা কিন্তু 0 এর থেকে বড় হচ্ছে। আবার এই রেঞ্জের মধ্যে ভাবো -∞ থেকে কত? 1 এর মধ্যে। তাহলে যেকোনো একটা সংখ্যা ভাবো। ধরে নাও 0 ই ভাবলে। 0 যদি ভাবো। তাহলে দেখো তো 0 থেকে 1 -1 বিয়োগ করলে তাহলে -1 থাকবে। তারপরে হচ্ছে -4 থাকবে, x এর ভ্যালু যেহেতু 0, -4 -1 গুণ করলে +4 কি হয়ে যাবে? > 0। ধরে নাও কেউ ভাবলো যে না -2 বসাইতো, -2 তাহলে -2 -1 তাহলে হচ্ছে -3 -2 -4 তার মানে -6, তাহলে তাদের গুণফল কত হচ্ছে? 18। তার মানে এই যে -∞ থেকে +1 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে যেকোনো x এর ভ্যালু বসাও, তোমার এই কন্ডিশনে, হ্যাঁ, কিন্তু 0 দিবে। কিন্তু এটুক কেন বাদ গেল? এটুক বাদ দেওয়ার কারণ হলো, ধরে নাও 1 আর 4 এর মধ্যে তুমি যেকোনো একটা সংখ্যা বসাও। ধরে নাও 2 বসালে, 2, x এর ভ্যালু যদি এখানে 2 আছে তো, হ্যাঁ, x এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে দেখো 2 - 1 কত হবে? 1।
টু মাইনাস ফোর, তার মানে হচ্ছে কত বলতো মাইনাস টু, গুণ করলে দেখো মাইনাস টু হচ্ছে, আর সেটা গ্রেটার দেন জিরো হচ্ছে না, সেটা কি লেস দেন জিরো। তাহলে এক্স এর ভ্যালু এখানে বসানোর ফলে যদি গ্রেটার দেন জিরো আসে তাহলে সেই এক্স এর মানটাই নেবো। তাহলে দেখতে পাচ্ছি এই রেঞ্জের মধ্যে, হ্যাঁ এই রেঞ্জের মধ্যে অথবা এটা ফাঁকা জায়গাটা অথবা এই রেঞ্জের মধ্যে যে কোনো এক্স এর ভ্যালু বসাবে এই অসমীকরণের কিভাবে সমাধান সেট পাবা, ঠিক আছে। এইটাই হলো এই অসমীকরণের সমাধান। যদি এরকম থাকতো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর গ্রেটার অর ইজ ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু যদি থাকে না গ্রেটার অর ইজ ইকুয়াল টু জিরো, তখন একই কনসেপ্ট একই ছবি সবকিছু গ্রেটার দেন জিরো থাকার দরুন আকাশের পাত দুটি ইকুয়াল যখন থাকবে, শুধুমাত্র একটা ছোট জায়গায় চেঞ্জ হবে। কোথায়? এই ওয়ানটা এখানে ওপেন ইন্টারভেল দিলাম, এবার কিন্তু ওয়ানের জায়গায় এখানে ক্লোজড ইন্টারভেল দেবো। আর অথবা এখানে ফাঁকা জায়গাটা এখানেও কিন্তু ফোরের এখানে আমরা ক্লোজড ইন্টারভেল দেবো একদম ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা। কেন আমি ক্লোজড ইন্টারভেল দিলাম? কারণ এক্স এর ভ্যালু দেখো বলছে এই যে অসমীকরণটা হয় গ্রেটার দেন জিরো নয় ইকুয়াল জিরো, সেই ধরনের এক্স গুলো তোমাকে নিতে বলছে। যখন আমি ওয়ান বসাবো না, দেখো ওয়ান মাইনাস ওয়ান জিরো পাচ্ছি, তাহলে সেটাও কিন্তু নেওয়া যাবে এক্স এর ভ্যালু। ফোর যদি বসাই এখানে ফোর মাইনাস ফোর জিরো পাচ্ছি, তাহলে সেই এক্স এর ভ্যালুটাও কিন্তু নেওয়া যাবে। তাহলে সেই এক্স এর ভ্যালু গুলো নেও যে এক্স এর ভ্যালু বসানোর ফলে এই অসমীকরণে হয় জিরো থেকে বড় দিচ্ছে নয় জিরো দিচ্ছে, তাহলে সেই ভ্যালুগুলোই হবে অসমীকরণের সমাধান সেট। আশা করি এই দুইটার মধ্যে তফাৎ বুঝতে পারছো। গ্রেটার দেন জিরো থাকলে ফার্স্ট ইন্টারভেল, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওপেন ইন্টারভেল, আর হচ্ছে ইকুয়াল যদি থাকে তাহলে কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল, আর এই যে ইনফিনিটির জায়গাগুলো কিন্তু ওপেন থাকতে হবে, ঠিক আছে। এবার যদি এরকম থাকে অসমীকরণটা ধরে নাও এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর লেস দেন জিরো, লেস দেন জিরো, তাহলে লেস দেন জিরোর ক্ষেত্রে কিন্তু মনে রাখবা একই ছবি সবকিছু একই, যা সমুদ্রের পার। তার মানে এমন এক্স এর ভ্যালু এখানে বের করতে হবে যে এক্স এর ভ্যালু বসানোর ফলে লেস দেন জিরো দেয়। তাহলে আমরা একটু আগে দেখলাম টু সংখ্যাটি নিয়ে এটুক রেঞ্জের মধ্যে এক্স এর ভ্যালুগুলো বসানোর ফলে এই অসমীকরণে কি দেবে? লেস দেন জিরো। তাহলে কিভাবে লিখবে? ধরে নাও এই রেঞ্জের মধ্যে এইভাবে লিখবে এক থেকে চারের মধ্যে, এক থেকে চারের মধ্যে এক্স এর ভ্যালুটাই হচ্ছে এই অসমীকরণের সমাধান সেট। তার মানে এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল ওয়ান কমা ফোর, ঠিক আছে। এবার যদি এরকম থাকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর লেস অর ইকুয়াল টু জিরো, ইকুয়াল যখন থাকবে তখন কিন্তু জাস্ট এখানে এক্স এর ভ্যালুটা ওয়ান আর ফোরও নিয়ে নেবে। তার মানে এক্স কিন্তু বিলং করবে ক্লোজ ইন্টারভেল ওয়ান কমা ফোর, ঠিক আছে। তো আজকে হচ্ছে এই টাইপটার মোটামুটি শেষ। তো নেক্সট দিন আমরা এই যে প্রথম টাইপটা শিখলাম বিভিন্ন ধরনের সূত্র কনসেপ্ট, সেই টাইপের আমরা আগে কোশ্চেনগুলো সমাধান করব, তারপর কিন্তু অন্য টাইপে আরো সূত্র শিখে অঙ্ক আমরা এগুলো, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন এই টাইপটা যতগুলো করালাম সেই টাইপ দিয়ে কিন্তু কিছু অঙ্ক আমরা সমাধান করবো, ঠিক আছে।